আমার গহনাগুলো দিয়ে দাও রিমি, এগুলো আমার গহনা, তোমাকে শুধু বিয়ের সময় পরার জন্য দিয়েছিলাম, একেবারে তো দিয়ে দেইনি। আজ 7 দিন হয়ে গেল তোমার বিয়ে, তুমি এখনো আমাকে গহনাগুলো ফেরত দিচ্ছ না কেন? রিমি কড়া গলায় বলল, এগুলো আমার বিয়ের গহনা, এগুলো আমি পরে বিয়ে করেছি, এখন এগুলো আমার হয়ে গেছে, এই গহনা আমি কাউকে দিতে পারবো না। ফারজানা উত্তেজিত হয়ে বলল, তোমার বিয়ের গহনা বানাতে দেওয়া হয়েছে, সেটা তুমি ভালো করেই জানো। দোকানদার সময় মতো গহনা দিতে পারেনি বলে পরিবারের মান সম্মান বাঁচাতে সবার কথায় আমি তোমার বিয়েতে আমার মায়ের গহনাগুলো দিয়েছিলাম। তুমি এভাবে জোর করে আমার গহনা রেখে দিতে পারো না রিমি, এত কথা আমাকে বলে লাভ নেই, এই গহনা এখন আমার, আমি দিব না। ঠিক আছে, আমি তাহলে মায়ের কাছে যাচ্ছি, তুমি যেহেতু ভালো কথা দেবে না আমাকে আঙ্গুল বাঁকাতে হচ্ছে, বলে ফারজানা শাশুড়ি ঘরের দিকে চলে গেল। শাশুড়ি মায়ের ঘরে গিয়ে ফারজানা বলল, মা, আপনাদের সবার কথায় আমি আমার মায়ের গহনাগুলো আপনাদের ছোট ছেলের বিয়েতে নতুন বউকে সাজানোর জন্য দিয়েছিলাম। আজ বিয়ের 7 দিন হয়ে গেছে, আমার গহনাগুলো এখনো ফেরত পেলাম না। এমনকি আমি একটু আগে ওকে গহনাগুলো দিতে বললেও ও আমাকে বলল কিছুতেই নাকি আমাকে গহনাগুলো ফেরত দিবে না। এখন আপনি এটার বিচার করবেন মা। শাশুড়ি মনোয়ারা বেগম বিষয়টা নিয়ে চিন্তিত হয়ে বললেন, আমি জানি তুমি আমাদের কথাই দিয়েছিলে, ও ছোট মানুষ, হয়তো বিষয়টা বুঝতে পারছে না, তুমি চিন্তা করো না, আমি ওকে বুঝিয়ে বলবো, কিছু বুঝানোর দরকার নেই, এগুলো পরে বিয়ে করে আমি এই বাড়িতে এসেছি, সুতরাং এগুলো এখন আমার, আমি কিন্তু কাউকে ফেরত দিতে পারবো না। হঠাৎ করে রিমি ঘরে ঢুকে কথাটা বলাতে তার শাশুড়ি একটু অবাক হয়ে বলল, তুমি কেন চিন্তা করছো মা? তোমার জন্য গহনা তো বানাতে দিয়েছি আমরা, 2-1 দিনের মধ্যেই চলে আসবে। ও সব গহনা না হয় আপনাদের বড় বউকে দিয়ে দিবেন, এগুলো আমার বিয়ের গহনা, তাছাড়া আমার খুব পছন্দ হয়েছে, আমি কাউকে দিতে পারবো না। ননদ নীলা বলে উঠল, ভাবি, এগুলো বড় ভাবির মায়ের শেষ স্মৃতি, তুমি এগুলো ওনাকে দিয়ে দাও, তুমি তো নতুন করে গহনা পাচ্ছই। রিমি তাকে ধমক দিয়ে বললেন, বড়দের কথার মাঝে একদম কথা বলবে না, বলে রিমি আবারও ঘর থেকে চলে গেল। ফারজানা কাঁদতে কাঁদতে বলল, দেখেছেন মা, আপনার সামনে কিভাবে কথা বললো? তুমি চোখের জল ফেলবে না, আমি একটা সমাধান করে দিচ্ছি তোমাকে। রাতে যখন ছোট ছেলে বাসায় ফিরল তখন মনোয়ারা বেগম তাকে বলল, তুই সারাদিন অফিসের বিভিন্ন কাজে ব্যস্ত থাকিস, আমি জানি, তাও তোকে না পারতে একটা বাসার সমস্যার কথা বলি, তাছাড়া তোর বড় ভাই যেহেতু দেশে নেই তাই এই কাজটা তোকেই করতে হবে। তোমার কি হয়েছে আমাকে খোলাখুলি ভাবে বলো মা, তুমি কথাটা বলতে আমাকে এত সংকোচ করছো কেন? কিসের কথা বলছো? তোর বউয়ের গহনা বানাতে দেওয়া হয়েছে, কিন্তু এখনো হাতে পাইনি, সেটা তো তুই জানিস। সজীব বলল, হ্যাঁ, আর 2-1 দিনের মধ্যেই হয়তো চলে আসবে, কিন্তু এখন সমস্যা কি? বাবা, আসলে তোর বউয়ের কাছে বড় বউয়ের যে গহনাগুলো আছে ওগুলো নিয়ে এখন সমস্যা। বড় বউ তার মায়ের গহনা ফেরত চাচ্ছে, কিন্তু ছোট বউ কিছুতেই দিতে চাচ্ছে না। সজীব একটু চিন্তা করে বলল, ও হয়তো বুঝতে পারছে না, তুমি একটু বুঝিয়ে বলো তাহলেই হবে। বাবা, তুই আসার আগে ওরা দুজন ঝগড়া করে ফেলেছে কয়েক দফা, এছাড়া আমি বুঝিয়ে বলেছি, তুই একটু বৌমাকে ভালো করে বুঝিয়ে বল। সজীব তার মাকে আশ্বাস দিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, আমি ওর সাথে কথা বলছি। ঘরে গিয়ে ব্যাগটা রেখে সজীব বলল, কি ব্যাপার, তুমি গহনাগুলো এভাবে আঁকড়ে বসে আছো কেন, যেন তোমার থেকে কেউ কেড়ে নিয়ে যাবে? রিমু উত্তর দিল, নিয়ে যেতেও পারে, আমার গহনার উপর অনেকের নজর আছে। সজীব পাশে বসে বউয়ের মাথায় হাত বুলিয়ে বলল, এই গহনাগুলো আসলে ভাবির, তোমার গহনাগুলো 2-1 দিনের মধ্যেই চলে আসবে, একদম নতুন ডিজাইনের। তুমিও তোমার মা আর ভাবির মতো একই কথা আমাকে বলতে এসেছো তাই না? তাহলে আমিও তোমাকে একই উত্তর দিলাম, এই গহনাগুলো পরে আমার যখন বিয়ে হয়েছে এগুলো এখন আমার, আমি কাউকে দিব না। সজীব কিছুটা বিরক্ত হলেও বউকে বুঝতে না দিয়ে বলল, আরে ভাবি, এই গহনাগুলো তোমার থেকে খুঁজতই না, আসলে এগুলো ভাবির মায়ের শেষ স্মৃতি, তাই তুমি এগুলো দিয়ে দাও। রিমি এবার মুখ বাঁকিয়ে বলল, ভাবির হয়ে দালালি শুরু করেছো কবে থেকে তুমি? ভাবির জন্য এত দরদ হলে আমাকে বিয়ে না করে ভাবিকে বিয়ে করতে পারতে। সজীব এবার স্ত্রীর গালে একটা চট দিয়ে বলল, তোমার বাবা বলেছিল তোমাকে বেশ আদরে মানুষ করেছে, কখনো গায়ে হাত তোলেনি, তাই বোধহয় তুমি এতটা একগুঁয়ে আর জেদি হয়েছ। বলেই বিরক্ত হয়ে বের হয়ে গেল সজীব। রাতে মন খারাপ করে নিজের ঘরে বসে আছি, বড় বউ এমন সময় শাশুড়ি মায়ের পাশে গিয়ে মাথায় হাত দিয়ে বললেন, আমি জানি তোমার গহনাগুলোর জন্য খুব মন খারাপ করছে, করাটাই তো স্বাভাবিক। ফারজানা শাশুড়ি মাকে জড়িয়ে ধরে বলল, আমি গহনাগুলো ওকেই দিয়ে দিতাম, কখনোই চাইতাম না, কিন্তু বিশ্বাস করুন ওগুলো আমার মায়ের শেষ স্মৃতি, কোনো মেয়ে কি পারে তার মায়ের শেষ স্মৃতি কাউকে দিয়ে দিতে? শাশুড়িমা মাথায় হাত দিয়ে বললেন, সবার মধ্যে সব গুণ থাকে না, তুমি যা সহজে বুঝবে সেটা ও বুঝবে না, ও এখনো অনেক ছোট, অন্তত তোমার কাছে এক ঘরেই তো থাকবে জিনিসগুলো, আমি চাইলে ওর থেকে কেড়ে নিয়ে তোমাকে দিতে পারি, কিন্তু এতে করে অশান্তি আরো বাড়বে, আর কান্না করবে বৌমা, আর কয়েকদিন পর নীলাকে পাত্রপক্ষ দেখতে আসবে, তোমার অনেক দায়িত্ব, তুমি এখন নিজেকে শক্ত করো। 2 দিন পর ননদ নীলা ছোট ভাবির কাছে গিয়ে বলল, ভাবি, তুমি বড় ভাবির থেকে গহনাগুলো নিয়ে একদম ভালো করেছো, এ বাসায় আসার পর থেকে আমার ঘুম হারাম করে দিয়েছে, শুধু বলে নিলে এটা করবে, না নিলে ওটা করবে, না এটা করা যাবে না, না এখানে যাওয়া যাবে না, না ওখানে যাওয়া যাবে না। জিমি বলল, কি ব্যাপার, এখন এত বড় ভাবির নামে নিন্দা করছো যে? তখন তো বড় ভাবির পক্ষ নিয়ে কথা বলেছিলে। আরে তুমি বোঝো না কেন, আমি যদি তখন বড় ভাবির পক্ষ নিয়ে কথা না বলতাম তাহলে মা আমার সাথে চেঁচামেচি করতো। আর তুমি কি জানো, আমি পরে মায়ের কানের কাছে তোমার নামে কত সুনাম করেছি, এটাও বলেছি যে তুমি যেহেতু ছোট তাই তোমাকে গহনাগুলো দিয়ে দিলেই তো হয়, ওসব পুরনো গহনা আঁকড়ে ধরে বসে থেকে লাভ কি? মাকে এত সব বুঝিয়েছি বলেই তো তোমাকে গহনাগুলো আর দিতে বলছে না কেউ। সেটা তুমি ঠিক বলেছ, আজ 1 সপ্তাহ হয়ে গেল আমার থেকে গহনাগুলো আর কেউ খুঁজছে না, আমি তো রাতেও ঠিক মতো ঘুমোতে পারি না, কেউ
যদি এসে নিয়ে যায় সেই ভয়ে। আরে না, আর টেনশন করতে হবে না, আমি থাকতে তোমার ভয় নেই। এখন বলো এটার বিনিময়ে আমি কি পাবো? নীলা হেসে বলল, আমার তেমন কিছুই চাই না ভাবি। আগামীকাল আমাকে পাত্রপক্ষ দেখতে আসবে। আমি চাই তুমি নিজের হাতে আমাকে নতুন একটা শাড়ি পরিয়ে সাজিয়ে দাও। আরে তুমি আমার ছোট ননদ, আমার ছোট বোনের মতো, তোমাকে আমি নিজের হাতে সাজিয়ে দিব। এটা আর এমন কি কথা? পরদিন নীলাকে পাত্রপক্ষ দেখে চলে যাওয়ার পর সবাই যখন বসে কথা বলছিল তখন রিমি বলল, নীলা চলো আমার ঘরে চলো, আমার গহনাগুলো এবার আস্তে আস্তে খুলে নেই। নীলা মুখ বাঁকিয়ে বলল, তোমার গহনা মানে? বুঝলাম না, এগুলো তো আমারও গহনা। ভাবি বলল, আরে মস্কারা করছো কেন? গহনাগুলো নষ্ট হয়ে যাবে, তাই বললাম খুলে রাখি, তোমার লাগলে না হয় আবার পরবে। এগুলো মোটেও তোমার গহনা নয় ভাবি, এগুলো আমার গহনা। রিমি উত্তেজিত হয়ে বলল, এটা কি বলছো? তোমাকে নিজের হাতে আমি সাজিয়ে দিয়েছি, গহনাগুলো পরেছো পাত্রপক্ষ দেখতে আসবে তাই, এখন কি এগুলো তোমার হয়ে গেল নাকি? নীলা এসে বলল, তোমাকে বিয়ের সময় পড়তে দিয়েছে বলে বড় ভাবির সব গহনা যেমন তোমার হয়ে গেছে, ঠিক তেমনি এগুলো এখন আমার। বলে নীলা গহনাগুলো নিয়ে চলে গেল। ঠিক তখনই বাড়ির ছোট ছেলে হাসি মুখে একটা গয়নার বক্স নিয়ে আসলো দরজায়। রিমির শাশুড়ি ফারজানাকে নিয়ে সেদিকে চলে গেল। পেছনে গেল রিমি। গহনাগুলো দেখে রিমি বেশ হাসি খুশি হয়ে গেল, কিন্তু সেগুলো হাতে নিয়ে শাশুড়ি বিলকিস বেগম বড় বউয়ের হাতে দিয়ে বললেন, বড় বৌমা এই গহনাগুলো এখন তোমার প্রাপ্য, তাই আমি এগুলো তোমার হাতে তুলে দিলাম। রিমি চেঁচিয়ে বলল, এটা কি করছেন? এগুলো তো আমার গহনা, আপনি ওনাকে কেন দিচ্ছেন? দাও ভাবি, আমাকে দাও বলছি। ফারজানা রিমিকে সরিয়ে দিয়ে বলল, খবরদার, আমার গহনাতে আর হাত দেবে না। পরিবারের কথায় মান সম্মান রক্ষার জন্য একবার নিজের গহনা তোমাকে পড়তে দিয়েছিলাম, সেই গহনা আমাকে আর দাওনি। আমার মায়ের গহনা ছিনিয়ে নিয়েছো, এখন আমার আরেক মায়ের হাত থেকে গহনাগুলো পেয়েছি, এগুলো আমি নিতে দেবো না তোমাদের। নীলা এসে নিজের গহনাগুলো বড় ভাবির হাতে দিয়ে বলল, তোমার মায়ের গহনা আমি তোমাকে ফিরিয়ে দিলাম ভাবি, তুমি আমার গহনাগুলো ওনাকে দিচ্ছ কেন? ফেরত দিতে হলে আমাকে দাও। নীলা হেসে বলল, এই গহনাগুলো তো এখন আমার যাকে খুশি আমি তাকে দেব। শাশুড়িমা বললেন, তাই তো গুরুজনেরা বলেছেন, অতি চালাকের গলায় দড়ি। উপস্থিত সবাই হেসে উঠল। সম্মানিত ভিউয়ার্স, আমাদের আজকের গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর গল্পটি শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ জানাচ্ছি। গল্পটির রচনা ও পরিচালনায় অভিক, ক্যামেরায় শিহাব ও আশরাফ এবং প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ। ধন্যবাদ।